প্রশ্ন নিয়ে প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে আসতে চাই যে প্রফেসর আসিফ নজরুল, আমরা আওয়ামী লীগ সরকারের নীতি, আপনি কখনো সরকারের ছিলেন না, কিন্তু দুই দেশের বাণিজ্য নীতি, অর্থনীতি, কূটনীতির আপনি একজন মানে কি বলবো নিবিড় পর্যবেক্ষক। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ সরকারের ভারত নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নীতি অন্য সরকারগুলি থেকে আলাদা হলে সেটা কিরকম? আপনি নিশ্চয়ই, আমি আশা করবো যে আপনি জনাব তৌহিদ হোসেনকে শুনতে পেয়েছেন, আপনি যদি এই প্রেক্ষিত থেকে একটু বলেন। ধন্যবাদ। আসলে তৌহিদ হোসেন ভাই এই বিষয়ে যতটা অভিজ্ঞ আমি ততটা না, বাট আমি তো অবজার্ভ করি, নিজের দেশকে ভালোবাসি, সবকিছুই দেখি। আমার মনে হয় আমরা যখন আওয়ামী লীগের ভারত নীতি আলোচনা করি, সেখানে একটা সুস্পষ্ট দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আওয়ামী লীগের আপনার ভারত নীতি, ট্র্যাডিশনাল ভারত নীতি, যেটা আমি বলতে পারি হয়তো 2011-12 সন পর্যন্ত একরকম ছিল। এরপরে আমরা 2014 সনের বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগের ভারত নীতিতে বেশ বড় একটা পরিবর্তন দেখি। সেটা হচ্ছে আওয়ামী লীগ অনেকটা মানে অনুগত ভূমিকা গ্রহণ করে। আমি আপনাকে কম্পেয়ার করে দেখিয়ে দিই। যখন আপনার 2009 সনে নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জিতে আসে, তখন কিন্তু এই ধরনের কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হতো যে আমরা ট্রানজিট সুবিধা দিব না যদি তিস্তার পানি না দেওয়া হয়। আপনার মনে আছে 2011 সনে মনমোহন সিং এর সাথে এই ব্যাপারে বেশ দর কষাকষি হয়েছে এবং স্পষ্ট কথা ছিল তিস্তার পানি না দিলে ট্রানজিট সুবিধা দিব না। এবং তখন মনমোহন সিং এর সাথে যে MOU স্বাক্ষরিত হয়, সেখানে কিন্তু কিছু কিছু পজিটিভ দিক বাংলাদেশের জন্য ছিল। যেমন আপনার ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের কথা ওই MOU তে স্বীকার করা হয়েছিল। 2014 সনের নির্বাচনের পর এই সরকার আপনার দুইটা ফোর্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ইলেকশনে। একটা হচ্ছে ভারতের সাপোর্ট, আপনার মনে আছে সুজাতা সিং সরাসরি এসে এরশাদকে ইলেকশনে রাজি করিয়েছিল, যেটা না হলে হয়তো আওয়ামী লীগ 2014 সনে এইভাবে ইলেকশন করে ক্ষমতা আসতে পারতো না। এবং এরপর থেকে আমরা ক্রমাগতভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে শুনেছি এবং স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত কখনো ভুলবে না। আমরা এই সরকারের মন্ত্রীদেরকে বলতে শুনেছি যে আমরা ক্ষমতায় থাকার জন্য ভারতের সহায়তা চাই, এবং ভারতের সহায়তাটা খুব স্পষ্ট ছিল এবং এটা একটা গিভ এন্ড টেক সম্পর্ক হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের গিভ এন্ড টেক না, রাষ্ট্রের সাথে ভারত নামক রাষ্ট্রের সাথে আওয়ামী লীগ এর সরকারের একটা গিভ এন্ড টেক সম্পর্ক হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ইন্টারন্যাশনাল লবিং হোক বা দেশের ভিতরে কোনো অদৃশ্য তৎপরতা চালিয়ে হোক, যেভাবে হোক ভারত অত্যন্ত জোরালোভাবে সাপোর্ট দিবে। বিনিময়ে আওয়ামী লীগ সরকার ভারতের জন্য অনেক অন্যায্য সুবিধা হলেও নিশ্চিত করবে। আপনি খেয়াল করে দেখেন, তিস্তার পানি না দিলে আপনার আমরা ট্রানজিট সুবিধা দিব না, এইটা কিন্তু এই অবস্থানে কিন্তু আওয়ামী লীগ আর থাকতে পারে নাই। এবং এরপর থেকে আপনি খেয়াল করবেন 2014 সনের ইলেকশনের পর থেকে আমরা পৃথিবীর কোনো সার্বভৌম দেশ এটা করেছে নাকি, তৌহিদ ভাইয়ের কাছে আমি প্রশ্ন করবো। একটা সীমান্তে অহরহ লোক মারা যাচ্ছে, বাংলাদেশের লোক, একটা দেশের লোকই মারা যাচ্ছে, ভারতের হয়তো কালে ভদ্রে 2-1 জন মারা যাচ্ছে। আপনি দেখেন যুদ্ধ নাই, এরকম দুইটা দেশের বর্ডারের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে। যুদ্ধ নাই এরকম বর্ডার যদি কম্পেয়ার করেন। আপনি বলতে পারেন একসময় মেক্সিকো আমেরিকার বর্ডারে অনেক মারা যেত, এখন আর এতটা যায় না। এখন এখানে যারা মারা যায় তাদের মধ্যে শতকরা 98% হচ্ছে বাংলাদেশি, 98 বা 99% হচ্ছে বাংলাদেশি। এখন আপনি খেয়াল করে দেখবেন, আমি খুব বিস্মিত হয়ে দেখলাম যে 2014 সনের পরে কোন একটা সময় থেকে এই সরকার থেকে ওই মার্ডারকে, ওই কিলিংকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। নিজের দেশের মানুষের মৃত্যুকে, হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। বলা হয় তারা গরু চোরা কারবারি, তারা ওখানে যায় কেন, তারা করতে গিয়ে মানে তাদের মৃত্যুর জন্য, মানে তাদের হত্যাকাণ্ডের জন্য তারাই দায়ী। আপনি পৃথিবীতে কোনো সার্বভৌম সরকারকে আপনি এটা বলতে শুনেছেন? নেপাল ইন্ডিয়া বর্ডারে একজন মারা যাওয়ার পর নেপাল লোকজন রাস্তায় নেমে এসেছে, সরকার অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড গ্রহণ করেছে। নেপালের পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। আর এই দেশে প্রায় নিত্য নৈমিত্তিক, এখন কিছুটা কমেছে, প্রায় নিত্য নৈমিত্তিক লোক মারা যেত এবং আমাদের সরকারকে জাস্টিফাই করতো। তখন আমি একটা টক শোতে, আমার মনে আছে তৎকালীন বিডিআর প্রধান ছিলেন, বিজিবি প্রধান ছিলেন আজিজ সাহেব, যিনি পরে উনি মন্ত্রী হন। তো উনিও যখন এরকম বলছিলেন, আমি বললাম ভাই চোরাচালানি তো ভারতীয় আছে, বাংলাদেশও আছে, এক পক্ষ তো চোরাচালানি হতে পারে না। উনি এগ্রি করলেন। তা আমি বললাম যে চোরাচালানের যে বর্ডার পার হয়, তো গুলিতে শুধুমাত্র বাংলাদেশি মরে কেন, ভারতীয় মরে না কেন? ভারতীয় তো চোরা কারবারি আছে। তখন এই কিছু কিছু জিনিসটা খুব স্পষ্ট করে দেয়। এই যে প্রধানমন্ত্রী বক্তব্য বললাম, মন্ত্রীদের বক্তব্য বললাম, বর্ডারের ক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তন, নদীর পানির ক্ষেত্রে অবস্থান পরিবর্তন, উল্টো তারা ফেনী নদীর পানি দিয়ে দিয়েছে। তো এটা স্পষ্ট, মানে এটা একটা সরকারের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। এবং আমি একটা শব্দ বলবো, আমরা এখন প্রচন্ড নত, আমাদের এই সরকার ভারতের প্রতি প্রচন্ড নতজানু নীতি গ্রহণ করেছে শুধু ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য।
প্রফেসর আসিফ নজরুল, আমি শুধু দুটো বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। জি। পশ্চিমবঙ্গের জি। একটি সংস্থা আছে যারা এই বর্ডারে কিলিংটা দেখে, মাসুম জি। নাম, মানবাধিকার জি, জি, জি। তারা কাজ করে, তারা কিন্তু দেখিয়েছেন যে শুধু বাংলাদেশের লোক না, পশ্চিমবঙ্গের লোক বা অন্য ভাষাভাষী ভারতের লোকও আসলে এইখানে মারা যান। আর 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি 2014 থেকে মানে 2011-12 ভারত নীতি আওয়ামী লীগের আর 2014 পরে ভারত নীতি আপনি আলাদা করেছেন, সেটি জনাব তৌহিদ হোসেনের কাছ থেকে আমরা একটু শুনবো। কিন্তু আমরা তো পাশাপাশি এটিও দেখেছি যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি সাবমেরিন কিনেছেন, তিনি পদ্মা সেতু করেছেন চীনের টাকায়, কয়েকদিন আগে কর্ণফুলী টানেল করেছেন, চীনের রাষ্ট্রপতি যখন এখানে এসেছেন তখন তার সাথে বিশেষ কথা বলেছেন। অন্যদিকে আমরা বিএনপিকে দেখেছি যে বিবিআনার গ্যাস পুরোটা বিক্রি করে দিতে চেয়েছে, বলেছে যে গ্যাস রেখে লাভ কি। এই অবস্থানকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? মানে যদি এতই নতজানু নীতি হবে, এই মানে যেটা ভারত এবং চীনের স্বার্থ তো পরস্পর মানে মানে সাংঘর্ষিক, সেটির ক্ষেত্রে সেটি কি করে হচ্ছে, মানে এটিও কিভাবে ব্যাখ্যা করা যায় আসলে? গুড। আপনি প্রথম যেটা বলেছেন, মাসুমের যে স্টাডি আছে সেগুলো আমি পড়েছি। মাসুমের স্টাডিতে ভারতীয় যারা মারা যায় ওরা হচ্ছে ভারতীয় বাহিনীর গুলিতে। আমি কম্পেয়ারটা করছি যে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি মারা যায় কজন, আর বাংলাদেশের বাহিনীর গুলিতে ভারতীয় চোরা কারবারি কজন মারা যায়, সেই কম্পারিজন আমি করছি। আপনি হার্ডলি কোনো ঘটনা পাবেন যে ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের বিজেপির গুলিতে মারা যাচ্ছে। তো ভারতের বাহিনীর গুলিতে ভারত মারা যাচ্ছে কিনা এটা আমার আপনার দেখার বিষয় না, এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয় না। আমি ওই কম্পারিজন করে এটা বলেছি, আমি মাসুমের স্টাডিগুলো পড়েছি। আর একটা কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে ভারতের ক্ষেত্রে মানে এটা বলেছেন যে চীনকেও তো অনেক কিছু দিচ্ছে, চীনকে আমার বর্ডারে আমাদের বাংলাদেশের লোককে মারছে, চীনের সাথে কি আমার বর্ডার আছে? চীনের সাথে আমার স্বার্থের সংঘাত খুব সীমিত। তৌহিদ ভাই আপনাকে আরো ভালো করে বলতে পারবে, চীনের সাথে আমার কোনো কমন বর্ডার নাই। আপনি বলতে পারেন আমরা একই বেসিনে ব্রহ্মপুত্র রিভার আছে, কিন্তু কমন বর্ডার নাই। চীনের সাথে আমার কোনো ট্রান্সবাউন্ডারি রিভার সেই অর্থে নাই, এত স্পষ্টভাবে নাই। চীনের সাথে আমার বর্ডার দিয়ে অবৈধ বাণিজ্য করার স্কোপ নাই। বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ এখানে যেভাবে অবাধে চাকরি করতে পারে, চীনের মানুষ বর্ডার পার হয়ে সরাসরি এখানে চলে আসতে পারবে না। আপনি যদি কম্পেয়ার করেন ভারত চীনের সাথে যেগুলি হয়েছে সেগুলি হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক। এখানে বিনিয়োগ হয়েছে, সাবমেরিন এসেছে। পৃথিবীর কোন না দেশ সাবমেরিন নিতে চায়? পৃথিবীর কোন না দেশ বিনিয়োগ না চায়? পৃথিবীর কোন না দেশ কারিগরি সহায়তা না চায়? কিন্তু পৃথিবীর কোন দেশ বর্ডারে হত্যাকাণ্ডকে নিজের নাগরিককে এটাকে জাস্টিফাই করে? পৃথিবীর কোন দেশ অন্য দেশের নাগরিককে আনডকুমেন্টেড ওয়েতে এত চাকরি করতে দেয়? পৃথিবীর কোন দেশ আছে যে বিনা মূল্যে আপনার প্রায় বিনা মূল্যে প্রায় আপনার ট্রানজিট সুবিধা দিয়ে দেয়? নিজের দেশের পানি পায় না 3-4 দশক ধরে, অন্য দেশকে পানি, ওই দেশকে আবার পানি দেয়, ফেনী নদীর পানি। এটা কি চীনের সাথে কম্পেয়ারেবল? করা যায়, যতভাবে দেখানো যায় সেটা দেখানোর পার্ট হচ্ছে এটা। যদি ডকুমেন্টেড করতে আপনি বললেন না, তাহলে তো এটা পলিটিক্যালি খুব সেন্সিটিভ হয়ে যেত যে এত ভারত এখানে কাজ করছে কেন। প্রশ্নটা উঠতো, একটা দেশে র্যাডিক্যালি 2014-এর পর থেকে হঠাৎ করে ভারতীয়দের দরকার পড়লো, এর আগে এত কম ছিল। আপনি কম্পেয়ার করতে পারতেন, ডকুমেন্টেড থাকলে এটার পলিটিক্যাল সেন্সিটিভিটি থাকতো, এটা নিয়ে প্রশ্ন তুলতে পারতো মানুষ, বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতো, এবং আওয়ামী লীগের লোকজনই প্রশ্ন তুলতো। কারণ কেউই চায় না আমি আওয়ামী লীগ করে বিএনপি করি যে আমার বাচ্চা যেখানে চাকরি পাচ্ছে না সেখানে অন্য একজন চাকরি পাবে কেন। এবং আপনাকে আমি এইটুকু অ্যাসিওর করি যে তৌহিদ ভাই বললো না যে আমরা তো নিজের চোখে দেখি, আমাদের চেনা জানা প্রতিষ্ঠানে বহু ভারত, মানে বহু না, আগের চেয়ে অনেক ভারতীয়রা কাজ করে। তাদের মধ্যে কেউ কেউ আছে খুবই স্কিলফুল, কিন্তু কেউ কেউ আছে তাদের চেয়ে অনেক বেটার বাঙালি বাংলাদেশে আছে, হয়তো চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, বা হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছে, বা হয়তো ভূমধ্যসাগরে মরে পড়ে আছে। প্রফেসর আসিফ নজরুল, একটা জিনিস শুধু জানতে চাইবো যে আনডকুমেন্টেড ভারতীয়দের পক্ষে কি প্রপার চ্যানেলে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে ভারতে পাঠানো সম্ভব? মানে ভারত সরকারের কি লাভ এখানে আনডকুমেন্টেড লোক? আপনি এত বড় সাংবাদিক ছিলেন, আপনি তো জানেন বাংলাদেশের সাথে ভারতের কি প্রপার চ্যানেলে টাকা পয়সা লেনদেন করা লাগে? এত বড় একটা বর্ডার রয়েছে, সেটা তো অর্থনীতিতে যোগ হয় না কিছুই। না, অর্থনীতি যোগ করার সিস্টেম আছে, অর্থনীতি যোগ হবে না কেন? আমি আমার দেশ থেকে, আমি যদি অন্য দেশ থেকে টাকা করে যদি প্রপার চ্যানেলও না পাঠাই, আমার দেশে টাকাটা আসছে না। আমি তো অর্থনীতিবিদ না, বাট সিম্পলি আপনাকে বলি না আমার দেশে টাকাটা আসছে না, এটা কোনো লাভ নাই। আমার দেশের নাগরিক, আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। আমার দেশের নাগরিক যদি 1 কোটি লোক বিভিন্ন দেশে কাজ করে, এটা যদি আনডকুমেন্টেড ওয়েতেও টাকাটা আসে, আমার ওর পরিবার তো বেনিফিটেড হচ্ছে। এই টাকাটা কোনো না কোনো ভাবে তোমার অর্থনীতিতে কন্ট্রিবিউট করছে, বৈদেশিক মুদ্রার কর্মসংস্থান তো হচ্ছে। না প্রফেসর আসিফ নজরুল, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আর যদি আনডকুমেন্টেড লোক এখানে কাজ করে, আমি জানি না যে জনাব তৌহিদ হোসেনের মধ্যে কোনো মতামত করে, আনডকুমেন্টেড লোক কাজ করলে আমার বিবেচনায় ভারতীয় অর্থনীতির কোনো লাভ নাই আসলে।
যদি আনডকুমেন্টেড কাজ করে আর কি, যদি প্রপার ব্যাংকিং পলিসিতে টাকা না পাঠাতে পারে, আমি ঠিক জানি না যে আমিও ঠিক জানি না, কাজে আমরা এই মতামত নিয়ে। আর আপনাকে একটা জিনিস আমি ক্ল্যারিফাই করি, সবাই কিন্তু আনডকুমেন্টেড না, মানে আমরা ঠিক জানি না, কিন্তু এখানে আনডকুমেন্টেড আছে। এই ব্যাপারে কোনো স্টাডি করার দায়িত্ব সরকারের, স্টাডি করার দায়িত্ব যারা আছে তারা দায়িত্ব পালন করে না দেখে আমরা জানি না, কিন্তু আনডকুমেন্টেড আছে, এটা আমাদের ধারণা। আচ্ছা, এই ব্যাপারে যদি আরেকটা প্রশ্ন এরকম করি, যে আপনি বলছিলেন যে ইংরেজি জানার ক্ষেত্রে বাংলাদেশের লোকজন অনেক এগিয়ে আসছে, আর ইংরেজি জানার ক্ষেত্রে ব্যাপারটা তো আসলে তর্কিতই। চাইনিজরা সারা পৃথিবীতে ব্যবসা করতেছে হচ্ছে যে ওই 3টা ইংরেজি শব্দ শিখে অনেক ক্ষেত্রে। তো আসলে তো তাহলে ভারতীয় লোকদের রাখাটা কি শুধুমাত্র মানে 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 এটা কিসের জন্য? তাহলে তো আর দরকার তো নাই। আচ্ছা ফাইন, আপনি যদি মনে করেন, আমি থিওরিটিক্যালি বলি, খুব স্পষ্ট উত্তর দেওয়ার মতো পরিবেশ দেশে নাই। আপনি যদি মনে করেন একজন আমেরিকান যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে সরকার ধরে নিবে যে আপনি হচ্ছেন সরকারপন্থী। ধরেন একটা আমেরিকান চাকরি করলে, বা একজন আপনার পাকিস্তানি চাকরি করলে, বা একজন ইন্ডিয়ান চাকরি করলে, ধরেন একটা প্রচন্ড প্রো পাকিস্তানি গভর্নমেন্ট আসলো দেশে, তো তখন সবাই আপনার পাকিস্তানের লোক নিয়োগ করা শুরু করলো। সরকার খুব খুশি হলো যে আচ্ছা এই প্রতিষ্ঠানটা আসলে আমাদের লাইনে চলে, আমাদের চেতনা, বুঝতে পারছেন? এটা একটা কাজ করে। সেকেন্ড হচ্ছে, যখন ওই একটা ভারতীয় লোক একটা প্রতিষ্ঠানে থেকে যখন সে সরকারের বিভিন্ন লেভেলে যোগাযোগ করে, আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি, তখন সরকারি পক্ষ থেকে রেসপন্সটা খুব ভালো করে করা হয়, যে না এখানে আমাদের একটা বন্ধু দেশের লোক বড় চাকরি করছে। আমাদের সাবেক পররাষ্ট্র সচিব আছে, ব্যাপার থাকতে পারে। খালেদ, আমি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যদি একটু আমাকে পারমিট করেন, দেখেন আমরা যখন বর্ডার ক্লিয়ারিং নিয়ে আলোচনা করছি, আমাদের এই জিনিসটা আলোচনায় আসা উচিত যে কয়েকদিন আগে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, আমাদের যে বিজিবির একজন সদস্যকে পর্যন্ত তারা হত্যা করেছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে তৌহিদ ভাই যে বললো, আপনি যদি অপরাধ নিবৃত্ত করার জন্য করেন, অনেক সিস্টেম আছে। আইন প্রয়োগকারী সংস্থা প্রথমে ফাঁকা গুলি করবে, তারপর পায়ে গুলি করবে, তারপর ওয়ার্নিং দিবে, তারপর ফাঁকা গুলি করবে। আপনি দেখেন আজকে সাধারণ মানুষ মারতে মারতে বিজিবির একজন সদস্য, আমার বর্ডার সীমান্ত রক্ষী বাহিনীর একজন সদস্যকে মেরে ফেলেছে। সরকারের পক্ষ থেকে আমরা যেই কঠোর রেসপন্স আশা করেছিলাম, যে কোনো আত্মমর্যাদাশীল সরকার, যে কোনো সার্বভৌম সরকার তার বাহিনীর উপর হত্যাকাণ্ডে যেইভাবে রেসপন্স করা দরকার, তার ছিটে ফোটাও দেখি নাই। আপনি দেখেন সরকার বিরোধী আন্দোলনের সময় একজন পুলিশ মারা গিয়েছিল, বিরোধী দলের সবাই আপনার উড়িয়ে দিল, ওখান থেকে কত হাজার হাজার লোক গ্রেফতার হলো। মনে হলো যে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসছে। তো ভারতীয়রা মারলে বিপর্যয় ডেকে আসে না? একটা রাজনৈতিক গোলযোগের মধ্যে মারা গেল, আপনার কাছে এত বড় একটা ব্যাপার হয়ে গেল। আরাফ খান মারা গেল, ওটা আরাফ খান হত্যা করলে ব্যাপার হয় না, ভারতীয় হত্যা করলে ব্যাপার হয় না। আমার কাছে খুব অদ্ভুত লাগে, বুঝছেন? আমি অবশ্যই মনে করি এই সরকারের কিছু কিছু ক্ষেত্রে সাফল্য রয়েছে, কিন্তু এই সমস্ত যখন ক্ষেত্র দেখি না, আমার সত্যি প্রচন্ড মানে অসন্তুষ্টি জন্ম নেয় মনের মধ্যে, যে এত আত্মমর্যাদাহীন আপনার বাহিনীকে মেরে ফেলবে, তার উপর আপনি কেন ভারতীয় যে অ্যাম্বাসেডার আছে তাকে ডেকে পাঠান না কেন? এটা কোন সাহসে তারা এটা করে? আমার কাছে মনে হয় যে এটা খুবই